এটা গল্প না, সত্য ঘটনা। প্রিয় দর্শক ও শ্রোতা, আমি সুতপা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা দ্য স্টোরি টেলার। আজ আমি আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে এসেছি। গল্পের নাম পিশাচ। এক পর্বের এই গল্পটি আশা করি আপনাদের ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পের সাথেই থাকুন। চলুন তাহলে গল্পে চলে যাওয়া যাক। বিবেকানন্দ স্ট্রিট পার হয়ে যখন অরিজিৎ নিজের ভাড়া বাড়ির গলিতে ঢুকল, তখন ঘড়িতে রাত 11:25। চারপাশটা যেন একটু বেশি থমথমে ছিল। বসন্তের শেষ, কিন্তু কোনো হাওয়া নেই, বরং একটা ভারী স্যাঁতস্যাঁতে ঠান্ডা ভাব চারপাশটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। অরিজিৎ পেশায় একজন ফ্রিল্যান্স ক্রাইম রিপোর্টার। ইদানিং শহরের বুকে ঘটে চলা কয়েকটা অদ্ভুত অন্তর্ধানের ঘটনা তাকে তাড়া করে বেড়াচ্ছে। নিখোঁজ হওয়া মানুষদের মধ্যে কোনো মিল নেই। কেউ কলেজ পড়ুয়া যুবতী, কেউ মাঝবয়সী ব্যাংককর্মী, আবার কেউ ফুটপাথের ভিখারি। কিন্তু পুলিশি ফাইলের গভীরে লুকিয়ে থাকা একটা গোপন সূত্র অরিজিতের নজর এড়ায়নি। প্রতিটি মানুষ নিখোঁজ হয়েছে অমাবস্যার ঠিক আগের বা পরের রাতে, এবং তাদের শেষ মোবাইল টাওয়ার লোকেশন ছিল শহরের প্রাচীনতম এবং প্রায় পরিত্যক্ত খ্রিস্টান গোরস্থানের কাছাকাছি। ঘরে ঢুকে ল্যাপটপটা অন করতেই স্ক্রিনে একটা নতুন ইমেল ভেসে উঠল। প্রেরকের নাম নেই, শুধু লেখা investigator_x@protonmail.com। যদি সত্যিটা জানতে চাও, তবে আজ রাত 12:30টায় মানিকতলা গোরস্থানের উত্তর পশ্চিমে কোণে ভাঙা প্রাচীরের কাছে এসো। ক্যামেরার টর্চ ছাড়া কিচ্ছু এনো না। পুলিশকে জানালে নিজের মৃত্যুর জন্য নিজেই দায়ী থাকবে। মনে রাখবে, তারা মানুষ নয় অরিজিৎবাবু, তারা আমাদের মাঝেই ঘোরে, কিন্তু তাদের খিদেটা আলাদা। অরিজিৎ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। ল্যাপটপের নীলচে আলোয় তার চোয়াল শক্ত হয়ে উঠল। টেবিলের ওপর রাখা নিকন ক্যামেরাটার লেন্সটা মুছে সে ব্যাগে ঢোকালো। পকেট থেকে বের করলো একটা দেশলাই আর একটা ধারালো পকেট ছুরি। সে নাস্তিক, ভূতে প্রেতে তার কোনো কালেই বিশ্বাস নেই। তার ধারণা কোনো এক কুখ্যাত পাচারকারী চক্র বা কোনো বিকৃত মস্তিষ্ক এই কাণ্ড ঘটাচ্ছে, আর তাদের মুখোশটা তাকে খুলতেই হবে। বাইরে তখন একটা কুকুর কাঁদতে শুরু করলো। রাত 12:40। মেঘলা আকাশের বুক চিরে চাঁদের আলো একবারের জন্যেও বেরোচ্ছে না। ঘুটঘুটে অন্ধকারে ঢেকে আছে 350 বছরের পুরনো গোরস্থানটি। ব্রিটিশ আমলের বড় বড় এপিটাফ আর পাথরের দেবদূতগুলো অন্ধকারের মধ্যে এক একটা বিকৃত দানবের মতো দাঁড়িয়ে আছে। অরিজিৎ পাঁচিলের ভাঙা অংশ গলে ভেতরে ঢুকল। শুকনো পাতার উপর হাঁটার সময় মচমচ শব্দটা এই নিস্তব্ধতায় কামানের গোলার মতো শোনাচ্ছিল। সে টর্চের আলোটা মাটির দিকে নামিয়ে রাখল, পাছে দূর থেকে কেউ দেখে ফেলে। এখানে একটা ফিসফিসে গলা ভেসে এলো ডান দিকের একটা শতাব্দী প্রাচীন শ্যাওলা ধরা কবরের আড়াল থেকে। অরিজিৎ টর্চটা ঘোরাতেই দেখল জীর্ণ শীর্ণ পোশাকে এক বৃদ্ধ বসে আছেন। লোকটার গায়ের চামড়া কেমন যেন ছাই রঙের, চোখ দুটো কোটরে বসা, কিন্তু মণি দুটো অস্বাভাবিক রকম চকচকে। আপনি আমাকে মেইল করেছিলেন? অরিজিৎ ফিসফিসিয়ে জিজ্ঞেস করল। বৃদ্ধ হাসল। সেই হাসিতে কোনো শব্দ হলো না, শুধু তার ভেতরের হলদেটে ছুঁচলো দাঁতগুলো অন্ধকারের মধ্যেও ঝিলিক দিয়ে উঠল। আমি তো শুধু ওসিলা বাবু, তোমাকে এখানে নিয়তি টেনে এনেছে। তুমি মাংসের গন্ধ পাচ্ছ না? অরিজিৎ নাকটা একটু টানল। সত্যি, বাতাসে একটা তীব্র ভ্যাপসা পচা গন্ধ আছে। এটা তো গোরস্থান, এমন গন্ধ হওয়াই স্বাভাবিক। না বাবা না, বৃদ্ধ আঙুল দিয়ে ভেজা মাটির দিকে ইশারা করল।
মরা মানুষ মাটির নিচে শান্তিতে ঘুমোয়, কিন্তু যাদের খিদে মেটে না, যারা মাংসের লোভে জ্যান্ত মানুষকে টেনে নামায়, তারা মাটির নিচে ঘুমোয় না, তারা জেগে থাকে। ওই দেখো। বৃদ্ধের আঙ্গুলের নিশানা ধরে অরিজিৎ তার ক্যামেরার নাইট ভিশন লেন্সটা চোখের সামনে ধরল। দূরবর্তী একটা কবরের পাশে 4-5টা ছায়ামূর্তি গোল হয়ে বসে আছে। লেন্সের ফোকাসটা অ্যাডজাস্ট করতেই অরিজিতের শিরদাঁড়ায় একটা বড় শীতল স্রোত বয়ে গেল। সেখানে কোনো মানুষ বসে নেই, মানুষের মতো গড়ন, কিন্তু তাদের হাত পায়ের নখগুলো অসম্ভব লম্বা আর বাঁকানো। গায়ের চামড়া কুচকুচে কালো এবং তা জায়গায় জায়গায় পচে খসে পড়ছে। সেখান থেকে চুয়ে পড়ছে এক ধরনের হলদেটে পুঁজ। সবচেয়ে ভীতিজনক হলো তাদের মুখগুলো। চোয়াল দুটো স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বেশি চওড়া এবং কান পর্যন্ত বিস্তৃত, আর মুখ গহ্বর ভর্তি সারি সারি করাতের মতো ধারালো দাঁত। তারা কোনো একটা বস্তুকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। লেন্সের আলোয় স্পষ্ট বোঝা গেল ওটা একটা সদ্য কাটা মানুষের পা। রক্ত আর কাঁচা মাংসের টুকরো তাদের চিবুক বেরিয়ে গড়ে পড়ছে। একটা জান্তব ঘরে শব্দ বেরোচ্ছে তাদের গলা দিয়ে, যেন কোনো বুনো হায়নার দল শিকারের ওপর ঝাঁপিয়ে পড়েছে। ওরা 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 কারা? অরিজিতের গলা শুকিয়ে কাঠ। ক্যামেরা ধরা হাতটা কাঁপতে শুরু করেছে। পিশাচ, বৃদ্ধ ফিসফিসিয়ে বলল। শ্মশান আর গোরস্থানের অন্ধকার শক্তির জাতক। জ্যান্ত মানুষের রক্ত আর মরা মানুষের পচা মাংস এই ওদের আহার। যখন মরা মানুষের মাংস কম পড়ে, তখন ওরা শহর থেকে জ্যান্ত মানুষ তুলে আনে। কুয়াশার মতো ওরা মিলিয়ে যেতে পারে, আবার ছায়ার মতো ঢুকে পড়তে পারে তোমার শরীরে। হঠাৎ করেই দূরবর্তী সেই পিশাচগুলোর মধ্যে সবচেয়ে বড় অবয়বটা খাওয়া থামালো। সে তার বিভৎস মাথাটা ঘোরালো ঠিক অরিজিতের দিকে। তার জ্বলন্ত লাল চোখ দুটো যেন অন্ধকারের মধ্যে সোজাসুজি অরিজিৎকে দেখল। সে নাক উঁচু করে বাতাস শুকল। সর্বনাশ হয়েছে, বৃদ্ধ আর্তনাদ করে উঠল। ওরা জ্যান্ত মানুষের গন্ধ পেয়েছে। পালাও অরিজিৎ, পালাও। অরিজিৎ আর এক মুহূর্ত নষ্ট করল না। সে পেছন দিকে দৌড় দিল, কিন্তু গোরস্থানের এবড়ো খেবড়ো জমি আর ঝোপঝাড়ের মধ্য দিয়ে দৌড়ানো অসম্ভব। পেছনের দিক থেকে একটা তীব্র বাতাস ধেয়ে আসার শব্দ পাওয়া গেল। সেই বাতাসে ভেসে আসছে কাঁচা রক্তের গন্ধ আর হাড় মরমর করার মতো এক পাশবিক আওয়াজ। সে পিছনে তাকিয়ে দেখল সেই 4টে ছায়ামূর্তি মাটির উপর দিয়ে সোজা হাঁটছে না। তারা চতুষ্পদ জন্তুর মতো চটজলদি হাত আর পা ব্যবহার করে অসম্ভব দ্রুত গতিতে গাছের ডাল আর কবরের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে। তাদের মুখের লালা মাটিতে পড়ছে আর এক ধরনের হিস হিস শব্দ তৈরি হচ্ছে। দৌড়াতে দৌড়াতে অরিজিতের পা একটা ভাঙা ক্রুশে আটকে গেল। সে সজোরে আছাড় খেলো মাটির উপর। ক্যামেরাটা হাত থেকে ছিটকে গিয়ে একটা পাথরের গায়ে লেগে ভেঙে চুরমার হয়ে গেল। কনুই আর হাঁটু ছিঁড়ে গিয়ে রক্ত বেরোতে লাগলো, আর সেই রক্তের গন্ধ বাতাসে ছড়াতেই পিশাচগুলোর উল্লাসধ্বনি আরও তীব্র হয়ে উঠল। একটা পৈশাচিক চিৎকার প্রতিধ্বনিত হলো বাতাসে। সবচেয়ে কাছের পিশাচটা অরিজিতের থেকে মাত্র 10 হাত দূরে একটা প্রাচীন গাছের ডালে এসে বসল। তার লম্বা কালো জিভটা বের করে সে নিজের ঠোঁট চাটছে। তার লালা অরিজিতের ঠিক পাশেই একটা শুকনো পাতার উপরে টপ করে পড়ল, আর সাথে সাথে পাতাটা যেন অ্যাসিডে পুড়ে কালো হয়ে গেল। অরিজিৎ পকেট থেকে ছুরিটা বের করলো, কিন্তু সে ভালো করেই জানে এই সামান্য লোহা দিয়ে এই অতি প্রাকৃতিক দানবের কিচ্ছু করা যাবে না। সে পকেট থেকে দেশলাইটা বের করার চেষ্টা করলো। লোকগাথায় আছে অন্ধকারের জিভরা আগুনকে ভয় পায়। কাঁপতে কাঁপতে সে একটা কাঠি জ্বালালো।
ছোট ফিনফিনে একটা আলো জ্বলে উঠল গোরস্থানের বুক চিরে। আগুনটা দেখে পিশাচটা একটু থমকে দাঁড়ালো। তার লাল চোখ দুটো রাগে ও বিরক্তিতে ছোট হয়ে এলো। সে একটা ক্রুদ্ধ গর্জন ছাড়ল, কিন্তু বাতাসের এক তীব্র ঝাপটায় দেয়াশলাইয়ের আলোটা নিভে গেল নিমেষেই। আধার আবার গ্রাস করল চারপাশ। অরিজিৎ চোখ বন্ধ করল। সে বুঝতে পারল তার আয়ু আর মাত্র কয়েক সেকেন্ড। ঠিক তখনই একটা গম্ভীর মন্ত্রোচ্চারণ ভেসে এলো গোরস্থানের প্রবেশদ্বারের দিক থেকে। ওং ক্রুং ক্রুং কালিকাইয়ে নমঃ, ওং পিশাচানাং দহনং কুরু কুরু সাহা। একটি আলোর গোলক যেন অন্ধকারকে চিরে ধেয়ে এলো। তামাটে রঙের এক দীর্ঘকায় জটা জুট ধারী তান্ত্রিক হাতে একটি জ্বলন্ত মশাল এবং একটি খড়গ নিয়ে গোরস্থানের ভিতরে এসে দাঁড়িয়েছেন। মশাল থেকে ছিটকে আসা আগুনের ফুলকিগুলো পিশাচটার গায়ে লাগা মাত্রই তারা যন্ত্রণায় চিৎকার করে উঠল। তাদের চামড়া পুড়ে ধোঁয়া বেরোতে লাগলো। তান্ত্রিক মশালটা ঘোরাতেই পিশাচের দলটি অন্ধকারের ছায়ার সঙ্গে মিশে গিয়ে পেছনের ঘন জঙ্গলের দিকে মিলিয়ে গেল। তান্ত্রিক অরিজিতের দিকে এগিয়ে এলেন। তার চোখ দুটোতে ছিল এক অদ্ভুত তেজ। উঠো যুবক, আজ তোমার ভাগ্য ভালো যে আমি এই পথ দিয়ে শ্মশান অভিমুখে যাচ্ছিলাম। কিন্তু পিশাচের নজর যার উপর একবার পড়ে সে কিন্তু সহজে মুক্তি পায় না। অরিজিৎকে তার ভাড়া বাড়িতে পৌঁছে দিয়ে গিয়েছিলেন তান্ত্রিক ভৈরবানন্দ। তবে যাওয়ার আগে তিনি অরিজিতের ঘরের দরজায় আর জানালায় সিঁদুর আর ছাই দিয়ে একটা প্রতিরক্ষামূলক গণ্ডি এঁকে দিয়ে গিয়েছিলেন। মনে রেখো, ভৈরবানন্দ যাওয়ার আগে সতর্ক করেছিলেন, অমাবস্যার রাত শেষ হতে এখনও 3 দিন বাকি। এই 3 দিন তুমি সূর্যাস্তের পর ঘরের বাইরে যাবে না। কোনো অচেনা ডাক শুনলে সাড়া দেবে না। পিশাচরা কেবল মাংসের কাঙাল নয়, তারা মায়াবী। তারা চেনা মানুষের গলা নকল করে শিকারকে ফাঁদে ফেলে। পরের 2 দিন অরিজিতের কাটল এক চরম মানসিক ট্রমার মধ্যে। সে অফিস থেকে ছুটি নিয়েছে। ঘরের সমস্ত জানালা কপাট সে বন্ধ করে রাখে। ঘরের ভিতরেও কেমন একটা ভ্যাপসা গন্ধ থিতু হয়ে বসেছে, যা কোনো রুম ফ্রেশনার দিয়েও দূর করা যাচ্ছে না। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো অরিজিতের খিদের ধরনটা বদলে যাচ্ছে। সে লক্ষ্য করলো রান্না করা ভাত বা তরকারি তার মুখে আর ভালো লাগে না। মা যে ফ্রিজে কাঁচা খাসির মাংস এনে রেখেছিলেন সেটা দেখে তার জিভে জল চলে আসছে। একদিন রাতে সে নিজেকে আবিষ্কার করলো ফ্রিজের সামনে দাঁড়িয়ে কাঁচা মাংসের বাটিটা হাতে নিয়ে সেটার গন্ধ শুকছে। নিজের এই পরিবর্তন দেখে সে শিউরে উঠল। গোরস্থানে পড়ার সময় তার শরীরে যে ক্ষতগুলো হয়েছিল সেগুলো শুকায়নি, বরং সেখান থেকে এক ধরনের কালচে রক্ত বেরোচ্ছে। তান্ত্রিকের কথা মনে পড়ল। পিশাচের লালা বা নখের আঁচড় যদি জ্যান্ত মানুষের রক্তে মিশে, তবে সেই মানুষের ভেতরেও পিশাচত্ব ডাকতে শুরু করে। 3য় দিন, আজই সে অমাবস্যা। বিকেল থেকেই আকাশ কালো করে মেঘ জমেছে। লোডশেডিং হয়ে গেছে পুরো এলাকায়। ইনভার্টারের আলোটাও কিছুক্ষণ দপ দপ করে নিভে গেল। পুরো ঘর নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে গেল। অরিজিৎ বিছানার উপর গুটি সুটি মেরে বসে রইল। হাতে সেই তান্ত্রিকের দেওয়া একটা পবিত্র রুদ্রাক্ষের মালা। রাত ঠিক 12টা। হঠাৎ ঘরের বাইরে গলির মোড় থেকে একটা চেনা কণ্ঠস্বর ভেসে এলো। অরিজিৎ, ওরে অরিজিৎ, দরজাটা খোল বাবা, আমি তোর বাড়ি থেকে আসছি। তোর মা কিছু পিঠে পাঠিয়েছে। অরিজিতের বুকটা ধক করে উঠল। ওটা হুবহু তার মেজো কাকুর গলা। মেজো কাকু তো থাকেন বহরমপুরে। তিনি এই দুর্যোগের রাতে এখানে কেন আসবেন? অরিজিৎ, শুনতে পাচ্ছিস না বাবা? বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আমি ভিজে যাচ্ছি রে, দরজাটা খোল। কণ্ঠস্বরটা ক্রমশ দরজার কাছে এগিয়ে এলো। অরিজিৎ খাটের উপর শক্ত হয়ে বসে রইল। সে মনে মনে ভৈরবানন্দের নাম আওড়াতে লাগলো। না, এটা মেজো কাকু নয়, এটা মায়া। হঠাৎ দরজায় ধাক্কা পড়ার শব্দ হলো, কিন্তু সে শব্দটা মানুষের হাতের ধাক্কা নয়,
যেন কোনো শক্ত নখ দিয়ে কাঠের দরজাকে স্ক্র্যাচ করা হচ্ছে। খ্যার 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 এক ভয়াবহ শব্দে দরজার কাঠ কাটতে শুরু করলো। দরজা খুলবি না? এবার কণ্ঠস্বরটা বদলে গেল। মেজো কাকুর চেনা গলাটা মুহূর্তে এক গম্ভীর ঘরঘরে আওয়াজে পরিণত হলো। কতদিন আর আটকে রাখবি নিজেকে? তোর ভেতরের রক্ত তো আমাদের, তুই তো আমাদেরই একজন অরিজিৎ। চলে আয়, আজ তো কাল রাত্রির ভোজ। জানালার কাঁচে আঘাত লাগলো। অরিজিৎ তাকিয়ে দেখল জানালার কাচের ওপারে একটা বীভৎস মুখ রয়েছে। তার নাকটা কাচের উপর রয়েছে, চোখ দুটো লাল আগুনের গোলার মতো জ্বলছে। সে তার নখ দিয়ে কাঁচটা কাটার চেষ্টা করছে। তান্ত্রিকের দেওয়া সিঁদুরের দাগটা যেখানে রয়েছে সেখানটা গরম হয়ে যাচ্ছে। হয়তো ওটার কারণেই পিশাচটা সরাসরি ভেতরে ঢুকতে পারছে না। কিন্তু জানালার কাঁচটা বেশিক্ষণ টিকবে না। ঝন ঝন করে জানালার একটা কাঁচ ভেঙে পড়ল। ভেতরের ভ্যাপসা গন্ধটা এক ধাক্কায় 10 গুণ বেড়ে গেল। পিশাচের হাতটা ভেতরের দিকে গলে এলো। তার নখগুলো অরিজিতের বিছানার চাদরটা টেনে ধরল। অরিজিৎ আর সহ্য করতে পারল না। সে চিৎকার করে খাট থেকে নেমে দরজার দিকে দৌড় দিল। তান্ত্রিকের নিষেধ সে ভুলে গেল। ঘরের ভেতরের এই রুদ্ধশ্বাস মৃত্যুর চেয়ে বাইরে পালানো অনেক ভালো। সে দরজার লকটা খুলে এক ঝটকায় বাইরে বেরিয়ে এলো। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। অরিজিৎ গলির অন্ধকার ধরে দৌড়াতে লাগলো। কিন্তু সে যত এগোচ্ছে দেখলো চারপাশের চেনা গলিটা যেন বদলে যাচ্ছে। বাড়িগুলো উধাও হয়ে যাচ্ছে, আর তাদের জায়গায় উঠে আসছে বড় বড় কালো পাথর আর এপিটাফ। সে বুঝতে পারল সে নিজের অজান্তে আবার সেই গুরুস্থানের ভিতর এসে পড়েছে। পিশাচের মায়া তাকে দিগ্ভ্রান্ত করে দিয়েছে। তার চারপাশ ঘিরে অন্ধকারের মধ্য থেকে এক এক করে ছায়ামূর্তিগুলো বেরিয়ে আসতে লাগলো। এবার আর 4টে নয়, অন্তত 20-30টা পিশাচ তাকে বলয় বানিয়ে ঘিরে ফেলেছে। তাদের সবার চোখ ক্ষুধার্ত উল্লাসে জ্বলছে। মাঝখান থেকে সেই পিশাচটা এগিয়ে এলো যাকে সে প্রথম রাতে দেখেছিল। ওর মুখটা এখন আরও বিকৃত। স্বাগত অরিজিৎ বাবু। পিশাচটা খিলখিল করে হেসে উঠল। আজ আমাদের উৎসব, আর তুমি আমাদের প্রধান অতিথি এবং আহার। অরিজিৎ মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। তার পালানোর আর কোনো পথ নেই। তার শরীরের ক্ষতগুলো এখন তীব্র ব্যথায় চঞ্চন করছে। সে লক্ষ্য করল তার নিজের হাতের নখগুলো কেমন যেন কালো আর লম্বা হয়ে গেছে। সে কি তবে মরার আগেই ওদের মতো হয়ে যাচ্ছে? না। দূর থেকে একটা গম্ভীর গর্জন শোনা গেল। ভৈরবানন্দ তান্ত্রিক অন্ধকারের মধ্য থেকে আবির্ভূত হলেন। তার এক হাতে জ্বলন্ত ত্রিশূল, অন্য হাতে একটি তামার পাত্রে মন্ত্রপুত জল। দুষ্ট পিশাচের দল, তোদের এত বড় সাহস যে তোরা জ্যান্ত মানুষের উপর অধিকার ফলাস! ভৈরবানন্দ ত্রিশূলটা মাটিতে সজোরে আঘাত করলেন। একটা তীব্র আলোর তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ল। পিশাচগুলো যন্ত্রণায় চিৎকার করে দুপা পিছিয়ে গেল। ভৈরবানন্দ অরিজিতের সামনে এসে দাঁড়ালেন। অরিজিৎ, ধরো, এই পাত্রের জলটা খেয়ে নাও। এটা তোমার ভিতরে পিশাচত্বকে ধ্বংস করবে। অরিজিৎ কাঁপতে কাঁপতে পাত্রটা হাত বাড়িয়ে দিল। ঠিক যেমনই সে পাত্রটা মুখের কাছে আনলো, অমনি তার নাকে একটা তীব্র কাঁচা রক্তের গন্ধ এলো। সে দেখল পাত্রের ভিতরে কোনো জল নেই, ওটা ঘন তাজা মানুষের রক্ত। সে চমকে তান্ত্রিকের মুখের দিকে তাকালো। তান্ত্রিকের তামাটে মুখের চামড়াটা দুটো যেন আলগা হয়ে ঝুলে পড়ছে। তান্ত্রিকের চোখের মণি দুটো যেন হঠাৎ করেই কুচকুচে লাল হয়ে গেল, আর তার ঠোঁটের কোণে এক ফোঁটা চটচটে লালা গড়িয়ে পড়ল। খেয়ে নাও অরিজিৎ, তাহলেই তুমি সম্পূর্ণ সুস্থ হবে। তান্ত্রিকের গলাটা বদলে পিশাচের সেই ঘরঘরে আওয়াজ হয়ে গেল। অরিজিৎ বুঝতে পারল এই তান্ত্রিকও কোনো মানুষ নন, এও এক মায়াবী পিশাচ রাজ, যে এতক্ষণ ধরে তাকে সম্পূর্ণভাবে গ্রাস করার জন্য একটা খেলা খেলছিল। পিশাচরাজ তার খড়গটা তুলল, তবে অরিজিৎকে মারার জন্য নয়, নিজের হাতের তালুটা কাটার জন্য। কালচে পচা রক্ত চুয়ে পড়তে লাগলো মাটির ওপর।
আমাদের সঙ্গে যোগ দাও অরিজিৎ। এই নশ্বর মানুষের খাঁচা ছেড়ে মুক্ত হয়ে যাও অন্ধকারে অনন্ত খিদের দুনিয়ায়। চারপাশের পিশাচগুলো একসঙ্গে চিৎকার করে উঠল, যোগ দাও, যোগ দাও। অরিজিতের মগজের শেষ সংকল্পটুকু ভেঙে চুরমার হয়ে গেল। তার চোখের সামনে ভেসে উঠল মায়ের মুখ, তার চেনা পৃথিবীর দৃশ্য, কিন্তু তার শরীর আর তার নিয়ন্ত্রণে নেই। এক তীব্র অদম্য খিদে তার পেটের ভেতর থেকে মোচড় দিয়ে উঠল। সেই খিদের সামনে কোনো মন্ত্র, কোনো ঈশ্বর টিকতে পারল না। সে মাটির দিকে তাকালো। সেখানে পড়ে আছে সেই পচা মাংসের টুকরোগুলো। অরিজিৎ একটা অদ্ভুত জান্তব শব্দ করল তার গলার ভেতর থেকে। তারপর সে 4 হাত পায়ে ভর দিয়ে মাটির উপর বসে পড়ল। তার চোখ দুটো ততক্ষণে সম্পূর্ণ লাল হয়ে গেছে। সে তার লম্বা কালো জিভটা দিয়ে তান্ত্রিকের পায়ের কাছে পড়া সেই কালচে রক্তটা চাটতে শুরু করলো। গোরস্থানে নিস্তব্ধতা চিরে এক নতুন পিশাচের পৈশাচিক চিৎকার প্রতিধ্বনিত হলো। পরদিন খবরের কাগজের একটা ছোট কোণায় ছাপা হলো, শহরের কুখ্যাত ক্রাইম রিপোর্টার অরিজিৎ ব্যানার্জি গত 3 দিন ধরে নিখোঁজ। তার ঘর থেকে কেবল কিছু ছেঁড়া জামা কাপড় পাওয়া গেছে। কিন্তু বিবেকানন্দ স্ট্রিটের মানুষ জানে, আজও অমাবস্যার রাতে গোরস্থানের ভিতর থেকে একটা চেনা যুবকের গলায় কান্নার মতো আওয়াজ ভেসে আসে, যে কান্না কোনো মানুষের নয়, এক চিরক্ষুধার্ত পিশাচের। তো প্রিয় দর্শক ও শ্রোতা, কেমন লাগলো পিশাচ গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাথেই থাকবেন, আর পরবর্তী আরও নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমি গল্প দেওয়া মাত্র আপনাদের কাছে চলে যায়। আজ তাহলে যাই, ধন্যবাদ।